রংপুর, রাজশাহী, ফরিদপুর এবং খুলনায় এই গত 15 দিন ধরে ঘুরে এই প্রত্যেকটা জায়গায় প্রার্থীদেরকে আমরা ভোটারদের সামনে হাজির করেছি, সিভিল সোসাইটির লোকজনের সামনে হাজির করেছি এবং তাদের কাছে প্রশ্নগুলো রেখেছি। আমরা কর্মজীবন শুরু করেছিলাম শিক্ষক হিসাবে, এখনও শিক্ষকতা করি। এটা আমার বলেন যদি ফার্স্ট লাভ, তাহলে আমি এই কাজটা করি, আনন্দের সাথেই করি। আর বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটে যদি বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার বা 24-এর পরিবর্তন যেটা হয়েছে, নতুন সরকার আসবার পরে যেহেতু এই সরকারটা একটা বিশেষ প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছে, আমরা মানুষ কি ভাবছে এই সরকার সম্পর্কে, এবং এই সরকার এসেই তো কিছু সংস্কার প্রক্রিয়া নিয়ে তারা কাজ শুরু করলেন। তো প্রাথমিকভাবে আমরা প্রথম 6 মাস ধরে নিতে পারেন, অক্টোবর 24 থেকে আমরা ফার্স্ট ফেজে লিসেনিং ট্যুর বলেছি। আমরা প্রায় 10টা জেলায় ঘুরে মানুষ কি ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে, তাদের কি প্রত্যাশা সরকারের কাছে, সংস্কার প্রক্রিয়া হচ্ছে সেটার ব্যাপারে তাদের কি মতামত, এগুলো আমরা মোটামুটি কাজ করেছি 10টা জেলাতে। তারপর এইটা শেষ করে সেকেন্ড ফেজ আমরা শুরু করলাম। ততক্ষণে সংস্কার প্রক্রিয়া এগিয়ে গেছে। তো যে বিষয়গুলোতে সংস্কার এগুচ্ছে সেগুলো নিয়ে মানুষের প্রতিক্রিয়া কী, তারা কি। এবং মজার ব্যাপার ছিল যে ঢাকায় আমরা সংস্কার নিয়ে অনেক কথা বলছি, অনেক মিটিং হয়েছে, কিন্তু ঢাকার বাইরের লোকজন কিন্তু সংস্কার প্রক্রিয়ার ব্যাপারে তারা ঠিক আমি বলবো যে সংযুক্ত বোধ করে নাই। তাদের মনে হয়েছে যে এটা শুধু ঢাকা কেন্দ্রিক একটা প্রয়াস এবং তাদের প্রত্যাশাটা ভিন্ন ছিল, হয়তো খানিকটা বেশিও আমি বলব। সেটা নিয়ে আমরা কাজ করেছি। এখন তৃতীয় পর্যায়ে যেটা আমরা করছি সেটা হলো যে সামনে নির্বাচন আছে, কিভাবে নির্বাচনটাকে শান্তিপূর্ণ রাখা যায়, কিভাবে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দলগুলো, ভোটাররা, অন্যান্য প্রতিষ্ঠান যারা আছে একসাথে কাজ করে নির্বাচনটা সম্পন্ন করতে পারে, এই বিষয়ে নাগরিক সমাজ, সরকারি প্রতিষ্ঠান এবং গত কয়েকদিন ধরে আমরা করে আসলাম প্রার্থী যারা আছে প্রার্থীরা জনগণের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছে, তারা কি জুলাই চেতনা ধারণ করেন বা করবেন এই প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা কি সংস্কার প্রক্রিয়ার সমর্থন করবেন সেই প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা গণভোট যেটা হচ্ছে সেই ব্যাপারে তারা জনগণকে কতটা সচেতন করতে পারছেন, তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবেন সেটার জন্য কাজ করছেন। এখন এইবার যেহেতু নির্বাচনটা প্রধানত ডিজিটালি হবে, এই ডিজিটাল থ্রেট যেগুলো আসছে ডিজিট থেকে, যে অস্বস্তি, বিশেষ করে সংঘাত প্রবণতা, হুমকি, এগুলো এই বিষয়ে তারা কি সহমত, সবাই মিলে কাজ করতে পারবেন এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন সম্পন্ন করার কাজে সফল হবেন, এই বিষয়গুলো নিয়ে জনগণের সামনাসামনি আমরা প্রার্থীদেরকে করে প্রার্থীদের কাছ থেকে আমরা অঙ্গীকার আদায় করেছি। এবং আমরা আপনার জেনে ভালো লাগবে যে আমরা রংপুর, রাজশাহী, ফরিদপুর এবং খুলনায় এই গত 15 দিন ধরে ঘুরে এই প্রত্যেকটা জায়গায় প্রার্থীদেরকে আমরা ভোটারদের সামনে হাজির করেছি, সিভিল সোসাইটির লোকজনের সামনে হাজির করেছি এবং তাদের কাছে প্রশ্নগুলো রেখেছি। আমরা সেই প্রশ্নের মুখে তারা কিন্তু অঙ্গীকারাবদ্ধ হয়েছেন যে তারা শান্তিপূর্ণভাবে সংঘাত বিহীন এবং মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন এবং গণভোটকে সার্থক করার জন্য তারা কাজ করবে। এই পর্যন্ত আমরা আছি। আরেকটা যে বিষয় নিয়ে আমরা কাজ করছি সেটা হলো যে আপনি জানেন যে বাংলাদেশে অনেকগুলো 15টা সংস্কার কমিশন হয়েছিল। একটা জায়গায় সংস্কার কমিশন হয়নি, 2টা জায়গায় শিক্ষার কোনো কমিশন হয়নি, আর হচ্ছে পররাষ্ট্র নীতির ব্যাপারে কোনো কমিশন হয়নি। আমরা চেষ্টা করছি এই মানুষ পররাষ্ট্রনীতিকে কিভাবে দেখতে চায় নতুন প্রেক্ষাপটের আলোকে, সেটা নিয়ে আমরা প্রায় 28টা জেলায় আমরা মানুষদের সাথে, তরুণ প্রজন্ম, প্রবীণ প্রজন্ম, নারী পুরুষ, শহর গ্রাম, এই 3টা ডাইনামিক মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করছি যে আগামী দিনের বাংলাদেশের পররাষ্ট্রনীতির রূপরেখা কেমন হতে পারে, মানুষ কোন ধরনের পররাষ্ট্রনীতি চায় এবং তাদের প্রত্যাশাটা কি, সেটাকে আমরা ধারণ করার জন্য কাজ করছি। এই কাজটা আমাদের চলমান। আমরা আশা করছি আগামী কিছুদিনের মধ্যেই আমাদের ইনিশিয়াল রিপোর্ট যেটা আছে, আমরা যা ইতিমধ্যে কিন্তু ফিল্ড সার্ভে আমরা প্রায় শেষ করে নিয়েছি, আমরা কিছু এফজিডি এখনও বাকি আছে, কেআইআইস কিছু বাকি আছে, যারা চিন্তাশীল মানুষ আমরা তাদের সাথে কথা বলবো করে আমরা আগামী দিনে এই নতুন প্রজন্মের প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে একটা আত্মমর্যাদাশীল, একটা সমতা ভিত্তিক পররাষ্ট্র নীতি কীভাবে
পরিচালনা করা যায় তার একটা কাঠামো জনসমক্ষে উপস্থাপন করার চিন্তা করছি। তাদের মতামতের ভিত্তিতে হয়তো সেটাকে আমরা ফাইনাল করব। এই কাজগুলো নিয়ে আপাতত আমরা সময় কাটাচ্ছি। আমি বাংলাদেশের পররাষ্ট্র নীতিটাকে দেখতে চাই আমাদের যে উন্নয়ন প্রক্রিয়া আছে তার সাথে সাযুজ্যপূর্ণ, এবং আমাদের উন্নয়নের স্বার্থে, মানে আমরা যে একটা উন্নত মর্যাদা, আত্মমর্যাদাশীল জাতি হিসাবে দেখতে চাই নিজেদের, তার জন্য এই পররাষ্ট্রনীতির সমর্থন এবং পররাষ্ট্রনীতির সংযোগটা খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবস্থার 3টা প্রধান পিলার আছে। একটা হচ্ছে এগ্রিকালচারের বাইরের ইনপুট প্রচুর আছে। আমরা সার থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের পেস্টিসাইডস, আদার্স যেগুলো ম্যাটেরিয়াল লাগে, এগুলো বাইরে থেকে কিন্তু আমরা আমদানি করি। আপনার ইম্পোর্টও আমরা বাইরের সাথে যুক্ত, এক্সপোর্টও বাইরের সাথে যুক্ত। এখানে আপনার কিন্তু কূটনীতির একটা ভূমিকা আছে। আপনি রেমিটেন্সের আমরা দ্য বেস্ট $30 বিলিয়ন রেমিটেন্স পাই। রেমিটেন্সটা পুরোটাই বাইরে পৃথিবীর সাথে যুক্ত। কিন্তু আমরা কি বুঝতে পারি অভ্যন্তরীণভাবে যে এই যে লোকটা সারা জীবন বাইরে কাটিয়ে আসছে, তার আমার এই উন্নয়নের ক্ষেত্রে তার একটা অবদান আছে, তাকে কি আমি সত্যি সত্যি সার্ভিস দিতে পারছি প্রত্যাশিত পর্যায়ে, অথবা পারছি না? কাজে সেই জায়গাগুলো আমি মনে করি যে আমাদের ভবিষ্যতের জন্যই জাতীয় উন্নয়ন প্রত্যাশার সাথে আমাদের এই পররাষ্ট্রনীতি অথবা বাইরে যে কূটনীতিটা বলি, এটা একসাথে সাযুজ্যপূর্ণ, অ্যালাইন্ড হওয়া দরকার। তাহলেই আমরা কূটনীতিকে যথার্থভাবে আমাদের উন্নয়নের একটা উত্তম হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারব। এখনো পর্যন্ত সেটা হচ্ছে না। আমার আশা যে আমরা এই উপলব্ধিটা করব এবং এইরকম একটা কাঠামো গড়ে তুলব, যে কাঠামো আমার উন্নয়ন এবং কূটনীতিকে একে অপরের সমর্থন করবে, সম্পূরক কমপ্লিমেন্টারি ভূমিকা পালন করবে, এবং তাতে করে আমরা যে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে চাই সে কাজটা সহায়তা করবে। এটা আমার প্রত্যাশা।